রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার বেশিরভাগ মালিকই প্রভাবশালী। শৃঙ্খলা ফেরাতে নীতিমালা করছে সরকার। দলীয় কোন্দলের জেরে রাজধানীর বসুন্ধরায় এনসিপির কর্মী এবং বিক্ষুব্ধদের হাতাহাতি, ছাত্রদলকে অভিযুক্ত করে সার্জিসের ফেসবুক পোস্ট। সিলেট বিমানবন্দরে কার্গো টার্মিনাল উদ্বোধন শিগগিরই, প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা। ঈদবাজারে জমে উঠেছে দর্জি এবং থান কাপড়ের দোকান। মেহেদি সহ নানা প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। Scoop, what a shot that is. One bounce away, wasn't far from going for six. এবার ওয়ানডেতে থেকেও অবসরের ঘোষণা মুশফিকের। ৯টি সেঞ্চুরি এবং ৪৯টি অর্ধশত রানের ইনিংস মিস্টার ডিপেন্ডেবলের। স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। ঢাকার সড়কে যে ব্যাটারি চালিত রিকশা চলে তার ৮০% মালিক সমাজের প্রভাবশালী ব্যক্তিরা। এই ব্যবসায় যুক্ত পুলিশ, শিক্ষক থেকে শুরু করে অনেকেই। সড়কে অবৈধ হলেও নিম্নবিত্ত মানুষের জীবিকার সহজ পথ তৈরি করায় এখন তার লাগাম টানা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। যদিও সরকার এ বিষয়ে নীতিমালা তৈরির কাজ শুরু করেছে, আর এ নিয়ে যাত্রীদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। বৈধ অবৈধ বলে কোনো কথা না, ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশার এখন রাজত্ব। গত বছরের নভেম্বরে হাইকোর্টের রায়ের স্থিতি অবস্থার পর এখন তাদের যেন স্বর্গরাজ্য। অনেকটা হুট করেই ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও ব্যাটারি চালিত রিকশার রাজত্বের পেছনে কি এমন আছে? এমনকি রিকশার গ্যারেজে গিয়ে দেখা যায় নতুন রিকশা আর পুরনো রিকশার মেরামতের ব্যস্ততা বেড়েছে আগের থেকে বহু গুণে। দিনে ডেলি একটা করে হইতো, তখন ডেলি 2-3টা করে বানানো। সুপারভাইজারি বেতন করে পাইছি আপনার কত 18,000 টাকা বেতন পাইছিলাম। এখন জমা যে 2700 টাকা পাই, সংসারটা চলতেছে, রেন্ট করতে হইতেছে না। শুধু কি চালকেরই লাভ? এই ব্যবসায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত। একটা পুলিশ 2টা গাড়ি কিনা ভাড়া দিতেছে, আর বাজারের টাকা চলতেছে ওটা দিয়া, এরকম কিছু। আবার একটা মনে করেন সরকারি লোক 2-3টা গাড়ি কিনা এরকম ভাড়া দিতেছে। আগে এত গাড়ি ছিল না তো এখানে। বিল্ডিং এলাকারও মনে করেন এরকম মানে ইনভেস্ট করে গাড়ি 4-5টা কিনা ভাড়া দিতেছে। 3 চাকার এই যানে মন্থর ঢাকা আরও মন্থর। দ্রুতগতির বাস, প্রাইভেট কারকে চলতে হচ্ছে ধীর গতিতে। রাস্তাঘাটে বের হয়ে পড়তে হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। উল্টে যাচ্ছ কেন? উনি বলতেছে যে আমি এখানে যামু, তারপর ওরা বলতেছে যে আমি যামুই, পারলে কি করবে? যেখানে সেখানে ব্রেক করে, হুট করে কোনো সিঙ্গেল না কিছু না, হুট করে ব্রেক, কোনো কিছু না। এর বেলায় আমার সাথে বাইতুল মোকাররম থেকে বাইরে যেতে লাগিয়ে যেত, একটু লেগে আমি হার্ট ব্রেক না করলে লেগে যেত। ওরা শহরে চালার মতো নেই, চুরি করছে যে ও অটো চালায়, ডাকাতি করছে যে অটো চালায়। সিঙ্গেলের মতো ঠিক মতন দিতে পারে না, না দেখে ডাইনে ঢুকা দেয়, বামে ঢুকা দেয়। আমাদের যেমন যোগ্যতা আছে, লাইসেন্স, ড্রাইভারের যোগ্যতা, গাড়ির যোগ্যতা, সব যোগ্যতা আছে, অটো রিক্সার যোগ্যতা আছে, কোনো কিছু যোগ্যতা নাই। দিন দিন এই যে মানুষের কাপড়, বোরকা এগুলো পেঁচিয়ে মানুষ দিনকে দিন অ্যাক্সিডেন্ট বাড়ছে। হরহামেশাই ব্যাটারি চালিত রিকশা উঠে যাচ্ছে ফ্লাইওভারে, ঘটছে দুর্ঘটনা। নিচে তো জ্যাম, এই কারণে ঢালে নামবে, তো এই কারণে আসলাম। আমরা তো সব জায়গায় চালাতে পারছি, এই কারণে আসলাম। ব্যাটারি রিকশার লাগাম টানতে সরকার নীতিমালার সিদ্ধান্ত নিয়েছে, দেয়া হবে রেজিস্ট্রেশন। অটোরিকশা চালক মালিক যারা রয়েছেন তাদের সাথে বারবার বৈঠক করেছি এবং এই সংক্রান্তে একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই ক্ষেত্রে অটোরিকশার মালিকানা এবং চালক এই সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা প্রণয়নের প্রক্রিয়া চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এক ব্যক্তি একাধিক অটোরিকশার মালিক হতে পারবেন না, এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা নীতি যে যিনি মালিক তিনি চালক। কিন্তু এমন সিদ্ধান্তে চালকরা কি বলছেন? আমার টাকা নাই, পয়সা নাই, কিভাবে একটা 50-60 হাজার টাকা একটা গাড়ি নেব? কথা বুঝেন নাই? এখন গ্যারেজের মালিকের গাড়ি আছে, এদের ভাড়া চালাই আমরা।
ব্যাটারি চালিত রিকশা ব্যবহারে যাত্রীদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। অ্যাকচুয়ালি পায়েরটাই বেশি ভালো, অটোতে চলতেছি কারণ এখন সময়ের ব্যাপার স্যাপার আছে, তাড়াতাড়ি যাওয়া আসা যা অটো দিয়ে রিস্কি একটা কাজ করে, বাট এটাকে যদি সেফলি চালানো যায়, যখন এই অটোতে নাই, বাট অনেক অটোতে এখন ইন্ডিকেটর থাকে। এমনিতে আমি দূরের জন্য অটো প্রেফারই করি। যে ব্যবসায় সমাজের প্রভাবশালীদের চোখ পড়েছে বাস্তবতার সাথে নীতিমালার বিস্তর ফারাক, তাহলে কি ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার শৃঙ্খলা ফেরানো সহজ হবে? গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। দলীয় কোন্দলের জেরে রাজধানীর বসুন্ধরায় বুধবার রাতে এনসিপির কর্মী এবং বিক্ষুব্ধদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদলকে অভিযুক্ত করেছেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার সন্ধ্যায় সাংগঠনিক কাজে বসুন্ধরা আবাসিক এলাকায় যান সার্জিস আলম। ঘণ্টা তিনেক ধরে ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন। রাত 10টার পর 10 থেকে 12 জন তরুণ হঠাৎ করেই রাস্তার অন্য পাশ থেকে সার্জিস আলমকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে সার্জিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সার্জিসও এগিয়ে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে সার্জিস আলম গাড়িতে উঠে সেখান থেকে চলে আসেন। অবশ্য রাতেই সার্জিস তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন, স্থানীয় ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বেই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন যে আগুনের সূত্রপাত কিভাবে আর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা? রওশন, এই বস্তিটি এইখানে কিন্তু হচ্ছে মোট 60টি বস্তি আছে। সেখানটা কিন্তু হচ্ছে পুরো সবগুলোই কিন্তু হচ্ছে জ্বলে গেছে পুরোপুরি, কোনো কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র আছে টিন। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু হচ্ছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বলছে যে তারা বলতে পারছে না, কারণ এখানে প্রচুর পরিমাণ মালামাল যেমনি ছিল তেমনি কিন্তু হচ্ছে দোকানও ছিল। তার পাশাপাশি কিন্তু হচ্ছে এখানে যারা ছিলেন প্রত্যেকেই বলছেন যে তারা মুহূর্তের মধ্যেই দেখলেন যে পুরো যেই জায়গাটি, পুরো বস্তিটি আগুনে জাস্ট ঝলসে যাচ্ছেন। তারা নিজেদের প্রাণ নিয়ে বাঁচতে পারলেও তাদের যেই মুরগি ছিল কিংবা তাদের যেই গৃহপালিত প্রাণী ছিল সবকিছুই কিন্তু হচ্ছে একদম পুড়ে গেছে। এখানে রিক্সাও ছিল, রিক্সা থেকে শুরু করে সব ধরনের মালামাল কিচ্ছু নিয়ে কিন্তু হচ্ছে বের হতে পারেনি। তবে কেউ কেউ বলছেন যে এটি আদতে গ্যাস থেকে হতে পারে। তবে ফায়ার সার্ভিস বলছে এখন পর্যন্ত তারা এখান থেকে কোনো ধরনের কারণ অনুসন্ধান করে পাননি। আরও বেশি সময় ধরে হয়তো বা তারা অনুসন্ধানের পরেই কারণটা বলতে পারবে। তবে যেটি আমি এখানে এসে দেখতে পেয়েছি যে এখনও কিন্তু হচ্ছে ধোঁয়া উঠছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া আমি দেখতে পেয়েছি এবং অনেকেই কিন্তু হচ্ছে এই টিনের নিচ থেকে কিছুক্ষণ পরপরই কিন্তু আগুন উঠতে দেখেছি এবং পানি দিয়ে আগুন কিন্তু হচ্ছে নেভানোর চেষ্টা করা হচ্ছে। একই সাথে এই আগুনের সূত্রপাত মূলত হয় তিনটা নাগাদ এবং ফায়ার সার্ভিস বলছে 3:12-তে কিন্তু হচ্ছে তারা এখানে এসে পৌঁছায়। এর পরবর্তী 1.5 ঘন্টার চেষ্টায় কিন্তু তারা হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং 1.5 ঘন্টা পর যখন কিনা হচ্ছে প্রায় 3:36 মতো বাজে, 4:36 মতো বাজে, তখন কিন্তু হচ্ছে এই আগুনটি নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের। এর পরবর্তী সময়েও যদিও কাজ করেছে ফায়ার সার্ভিস, তবে ততক্ষণে কিন্তু হচ্ছে আগুন তাদের নিয়ন্ত্রণে, এমনটাই বলেছে তারা। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে সবাই কিন্তু রোজার যেই সেহরি খাওয়ার তার ঠিক পূর্ব মুহূর্তে এই ঘটনা ঘটে। সবাই বলছিলেন যে বেশিরভাগ মানুষই ছিল ঘুমে, শুধুমাত্র 1-2 জন যারা টের পেয়েছেন আগুনের ঘটনা, তারা এই ঘটনার যখনই দেখলো আগুন লেগেছে তখনই কিন্তু হচ্ছে সবাইকে জাগ্রত করেছে এবং জাগ্রত করার পরে কিন্তু হচ্ছে এই যে পুরো জায়গাটি কিন্তু হচ্ছে আস্তে আস্তে বলা চলে যে পুরোটাই ঝলসে গেছে, পুরোটাই কিন্তু হচ্ছে এখান থেকে আমি যতখানি এসে দেখেছি যে এই পুরো জায়গার কিন্তু কোনো কিছুই অবশিষ্ট নেই এই মুহূর্তে। এই ছিল আমার কাছে গাবতলীর যে শাহী মসজিদ বস্তিটি আছে সেই বস্তিতে আগুনের সংবাদের সর্বশেষ।
শাহাদাত অভ্র, আপনার সাথে আবারও আমরা যুক্ত হব। গাবতলী শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। রাজধানীতে ফুটপাত এবং রাস্তাকে ঘর বানানো মানুষের সংখ্যা একেবারেই কম নয়। তাই রমজানে ছিন্নমূল মানুষের জন্য সেহরির আয়োজন করেছেন নানা ব্যক্তি এবং প্রতিষ্ঠান। গভীর রাতে রাস্তার মোড়েই চলে সেহরির আয়োজন। একসঙ্গে সেহরি করতে পেরে খুশি সবাই, বিশেষ করে শিশুরা আনন্দে মেতে ওঠে এ সময়। শহরের বিভিন্ন স্থানে এমন আয়োজনে চোখ পড়ে। আয়োজকরা বলছেন রমজান জুড়ে চলবে এই উদ্যোগ। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। আসমান যাদের কাছে ছাদ, পৃথিবীটা যাদের কাছে বাড়ি, এ শহরের ফুটপাত যাদের ঠিকানা, তাদের মধ্যরাতে খোঁজ কে রাখে? সেহরির সময় কাসিদার সুরে যখন ভারী হয়ে ওঠে পাড়া মহল্লা, সেহরি করতে ব্যস্ত এই নগর জীবন, তখন ছিন্নমূল মানুষও জমায়েত হয় এমন রাস্তায়। তাদের জন্য সেহরির ব্যবস্থা করেছে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান। ক্র্যাচে ভর দিয়ে সেহরি করতে এসেছেন কিশোর নোমান, এসেছে রিকশায় ঘর বাঁধা সবুজ মিয়াও। তৃপ্তি নিয়ে খাচ্ছেন রাতের শিফটে কাজ করতে আসা মোবারক হোসেন। একসাথে সেহরি করতে পেরেও খুশি তারা। বলছেন এমন আয়োজন রোজান মাসকে আরো সুন্দর করে তোলে। রাস্তায় থাকে রিকশাওয়ালারা, অনেক গরিব দুঃখী মানুষ এই ফুটপাতে থাকে, এরাও তো বাসার থেকে আসছে এখানে খাওয়ার জন্য। দেখছি যেহেতু গরিব অসহায় মানুষ দেখা গেল তাদের বাসাও নাই, খানা দানা পাক করে খাবারের ব্যবস্থা নাই, তাদের জন্য খুবই সুবিধা হয়েছে। এরা সেহরি খেয়ে রোজাটা থাকতে পারবো। সেহরিতে সব শিশুদের উচ্ছ্বাস যেন একটু বেশি। এখানেও তার ব্যতিক্রম নয়, চলছে খুনসুটি সাথে খাওয়া দাওয়া। সবাই এখানে আসে, আমরা তো জায়গায় জায়গায় একা একা তো খাই না, সবাই এখানে আইসা খায়। আবার আমরা যারা গরিব আছি তারা এখানে আইসা খাই, তো সবাই ভালো লাগে না। শহরের বিভিন্ন অলিগলি ঘুরে চোখে পড়ে এমন দৃশ্য। আয়োজকরা বলছেন অনেক দূর থেকেও অনেকেই এসেছেন সেহরি করতে। মিনিমাম 80-90 জন একসাথে এক সিরিয়ালে বসে বসে খেতে পারে। তো তাদের খাওয়ার সময় যে আনন্দ, তাদের যে হাসি মুখটাই আসলে আমাদের ছেলের জন্য সবচেয়ে বড় পাওয়ার। প্রতিষ্ঠান থেকে যে এত সুন্দর একটা কাজ করছে, এটা আমরা নিজেদেরকে প্রাউডফুল মনে করি। কারণ এখানে হচ্ছে গিয়ে দেখেন, আমাদের সেলাই থেকে যারা যত বেশি প্রোডাক্ট পারচেস করবে, তাদের থেকে কিন্তু আমাদের এই সুবিধাবঞ্চিত মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্টটা করা। এমন উদ্যোগ যেন রোজার মাসকে আরও মহিমান্বিত করেছে, এনে দিয়েছে ধনী গরিব সবার মুখে হাসি। এখানে ছিন্নমূল মানুষের সেহরির গল্পটা যেন এমনই। এখানে যেমন একটি প্রতিষ্ঠান সেলাই তাদের লভ্যাংশের টাকা দিয়ে এখানে সেহরি করাচ্ছেন, তেমনি নানা জায়গায় ঢাকা শহরের নানা অলিগলি ঘুরে আমরা দেখেছি নানা ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজস্ব উদ্যোগে যারা ছিন্নমূল মানুষ আছে তাদের সেহরির সঙ্গী হচ্ছেন। শাহাদাত অভ্র, এখন ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি করতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কার্গো টার্মিনাল। বহুকাঙ্ক্ষিত সেই কার্গো টার্মিনাল চালু হবে 1 থেকে 2 মাসের মধ্যেই। তবে সিলেটে অনুমোদিত ওয়্যারহাউসে প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানি নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন গোলজার আহমেদ, ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেট বিভাগ জুড়েই নানান জাতের সবজি ও সাইট্রাস জাতীয় ফলের উৎপাদন ব্যাপক। স্থানীয় বাজারের পাশাপাশি এসবের চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিদের কাছে। এছাড়া দেশীয় কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনাল না থাকায় এতদিন রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব পণ্য বিদেশে রপ্তানি করতেন ব্যবসায়ীরা, যাতে সময় ও বাড়তি ব্যয়ের বোঝা চাপ ছিল রপ্তানিকারকদের উপর। এ কারণে দীর্ঘদিন ধরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে প্রায় 26 কোটি টাকা ব্যয়ে সিলেটে নির্মাণ করা হয়েছে কার্গো টার্মিনাল। প্রায় 100 টন পণ্য ধারণ ক্ষমতা অত্যাধুনিক কার্গো কমপ্লেক্সের কাজও প্রায় শেষ। বসানো হয়েছে এক্সক্লুসিভ ডেডিকেশন সিস্টেম স্ক্যানার মেশিনও।
সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই এই কার্গো টার্মিনাল উদ্বোধনের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকা থেকে শুধু আমাদের সব কার্গোগুলো যায়, তো ঢাকার উপরে লোড বেশি পড়ে, চাপ বেশি পড়ে। তো আমরা যদি সিলেটের থেকে একটা শুরু করতে পারি তাহলে আমাদের চাপ কমে যাবে এবং এই এরিয়ার যত লোড আছে আমরা পাঠাতে পারবো। প্লাস আমাদের জানেন যে আমাদের কৃষি পণ্যের ব্যাপারে একটা আছে, আমরা যেগুলো পাঠাতে পারছি না। এই পরিকল্পনায় আমরা এগিয়ে যাই এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা অলমোস্ট শেষ পর্যায়ে আছি। এই মাসের শেষের দিকে, না হলে সামনের মাসের ফার্স্ট উইকে আমাদের অপারেশন শুরু হবে। কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হলেও এখনও গড়ে ওঠেনি প্যাকেজিং ব্যবস্থা, ফলে রপ্তানি নিয়ে কিছুটা সন্দিহান স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, প্যাকেজিং ব্যবস্থা না থাকলে সিলেট থেকে পণ্য রপ্তানি করতে সময় ও খরচের পরিমাণ বাড়বে। খাদ্যদ্রব্যের ব্যাপারে ল্যাব থাকতে হবে, পরীক্ষা করে এইটাকে কতদিন ভালো থাকবে, প্যাকেজিং সিস্টেম করা, এইগুলা যদি না থাকে, এখানে যদি প্যাকেজিং সিস্টেম চালু না করা হয় তাহলে রপ্তানি করা কঠিন হবে। আচ্ছা, অন্য জায়গা থেকে যেমন ঢাকার যে ল্যাব আছে, ল্যাব থেকে হয়তো সিলেট আনিয়ে ওইটাকে রপ্তানি করার ব্যবস্থা করতে পারে সরকার, কিন্তু রপ্তানিকারকরা ঢাকার থেকে সিলেট পর্যন্ত যে ক্যারিং চার্জ, অতিরিক্ত ওদের উপরে যে টাকাটা পড়বে, এর দরুন কেউ রপ্তানি করতে চাইবে না। যেহেতু ওয়্যার হাউস রেডি এবং সময় এসেছে এবং এইটার যে একটা চাহিদাও আছে, তাহলে পণ্য অন্ততপক্ষে পরিবহনটা যদি আরম্ভ করা হয় তাহলে ওয়্যার হাউসটা অ্যাক্টিভ হবে, আমাদের ব্যবসায়ীদের কাজ করতে সুবিধা হবে এবং পাশাপাশি অনতিবিলম্বে যাতে প্যাকেজিং সিস্টেমটা যাতে চালু হয়। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কৃষিপণ্য রপ্তানি করে ব্যবসায়ীরা যেন সুফল পান সে বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। প্যাকিং হাউসের বিষয়টা আসলে কৃষি মন্ত্রণালয়ের, তারা দেখছেন বিষয়টা। প্যাকিং হাউসের মাধ্যমে শুধুমাত্র কৃষিপণ্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকেতে পাঠানোর ক্ষেত্রে সুবিধা হবে, এছাড়া অন্য সব জায়গায় প্রেরণের কিন্তু সুবিধা আমাদের আছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্যাকেজিং হাউস তৈরি হলে সিলেট থেকে বছরে অন্তত 250 কোটি টাকার কৃষিপণ্য রপ্তানি করা সম্ভব, যা এখন শূন্যের কোঠায়। গুলজার আহমেদ, এখন সিলেট। ঈদকে সামনে রেখে বরিশালে জমে উঠেছে দর্জি এবং থান কাপড়ের দোকানগুলো। বেড়েছে ক্রেতাদের ভিড়, যে কারণে পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। তবে এবার কাপড়ের দাম এবং মজুরি বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। ঈদ বাজার নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদুর নবীর ক্যামেরায় ফেরদৌস সোহাগ। বরিশালে এখন জমজমাট দর্জি দোকান, সেলাই মেশিনের শব্দ আর কাটাকাটির ব্যস্ততায় দর্জিরা কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ দিচ্ছেন সুতোয় কারুকাজ। শবে বরাতের পর থেকেই নগরীতে ধীরে ধীরে বাড়তে থাকে পোশাক তৈরির চাপ। ঈদ উপলক্ষে দর্জির দোকানগুলো 20 থেকে 22 রমজান পর্যন্ত অর্ডার নেবে বলে জানালেন মালিকরা। লেহেঙ্গা সেট, স্কার্ট সেট, তারপর বাচ্চাদের ফ্রক, কুচি ফ্রক, এইসব বিভিন্ন সব কিছুই মিলেই দিলেই ভালো। গতবার তো কম ছিল, এবার একটু বেশি। এখন এবার তো প্রথম শবে বরাত থেকে আপনার কাজটা শুরু হয়েছে আমাদের। সকাল থেকে রাত পর্যন্ত চলা এই ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে জমে উঠেছে থান কাপড়ের বাজারও। বরিশালের কাঠপট্টি ও চকবাজার এলাকায় এখন ভিড় বেশি নারী ক্রেতাদের। দোকানিরা বলছেন, দেশি বিদেশি নানা ধরনের কাপড় থাকলেও বিদেশি কাপড়ের দাম এবার বেশি বলে জানান ক্রেতারা। গেছে বছর যেটা 300 টাকা নিচে গছ, ওইটা আজকে 400 টাকা করে। দোকানিরা বলতেছে তারা কিনতেছে বেশি দামে, এখন আমাদের কাছ থেকে তো একটু বেশি নিবেই। 30-40 টাকা এরকম গজপতির দাম বেশি সব কিছুরই। থরে থরে সাজানো নানা রং ও ডিজাইনের কাপড়, সুতি, বিনে সুতি, ছাপা, একরঙা, কাতান, সিল্ক, জর্জেট সহ রয়েছে বিভিন্ন ধরনের কাপড়। ভারত থেকে কাপড় না আসায় চীন থেকে আমদানি করা কাপড় এবার বেশি দেখা যাচ্ছে। ফলে কিছু কিছু কাপড়ের দাম 20 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। গতবার ছিল শুধু নেটের মধ্যে, এবার আসছে আপনার অর্গানজা আসছে, টিস্যু আসছে, ভালো মানের আমদানি জর্জেট আসছে। ডলারের দাম যেহেতু এবার অনেক বৃদ্ধি, সেই জন্য মালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তুলনামূলক অতটা না। ইন্ডিয়ান মাল তো এখন একটু কম ঢোকে, যার জন্য দামটা একটু বেশি। অনেক বেশি তা না, কিছুটা বেশি। গত ঈদের চেয়ে এবার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো বলে জানান বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি। এবার জিনিসপত্র স্বাচ্ছন্দ্যে মানুষ ক্রয় করতে পারতেছে। তখন তো একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, এইবার সেই রকম রাজনৈতিক অস্থিরতা নাই। আইন শৃঙ্খলা মোটামুটি জনগণের পক্ষে। যদি সরকার সহযোগিতা করে, প্রশাসন সহযোগিতা করে, তাহলে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবে। বরিশালে 2 শতাধিক থান কাপড়ের দোকান ও 4 শতাধিক দর্জির দোকানে কাজ করেন প্রায় 6000 শ্রমিক।
ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। এদিকে ঈদ উপলক্ষে টাঙ্গাইলে দিন দিন বাড়ছে দেশীয় প্রসাধনীর বাজার। এ সময় মেহেদি সহ নানা প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। ক্রেতারা বলছেন, আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কিনছেন তারা। আর ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদে প্রসাধনী থেকেই জেলায় ব্যবসা হবে প্রায় 12 কোটি টাকার। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। ঈদে কেবল নতুন পোশাক নয়, 2 হাত মেহেদিতে রাঙিয়ে নিতে বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর উপটানে নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি আর পরিবেশের কারণে গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। ঈদ উপলক্ষে কালার কসমেটিক্স আর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো বেশি যায়। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্মত নানান দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেল পলিশ, কাজল, আইলাইনার আর গাঢ় রঙের বদলে পিচ, মভ ও গোলাপির মতো হালকা রঙের লিপস্টিক কিনছেন নারীরা। 10,000 পরে থেকে পুরো দামে ধুমধাম বেচাকেনা হয়ে যাবে। মমতাজে চলে, মেহেদি চলে, মমতাজ স্কার্ফ, মেসেজ, তেল আছে, মাথার তেল, এগুলো চলে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবারে প্রসাধনীর দাম কিছুটা বাড়তি। আর রমজানের শুরুর দিকে হওয়ায় ক্রেতাদের ভিড়ও কিছুটা কম। তবে রমজানের শেষের দিকে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলছেন তারা। আর ব্যবসায়ী নেতারা বলছেন, আসন্ন ঈদে জেলায় প্রসাধনী বিক্রি হবে 12 কোটি টাকার। টাঙ্গাইলে অন্তত 6 থেকে 700 দোকান রয়েছে কসমেটিক্সে। তো ব্যবসায়ীদের আশাবাদ এবার যে তারা অন্তত 10 থেকে 12 কোটি টাকার বিক্রি হবে বলে মনে করছেন। গত বছর ঈদে টাঙ্গাইলে 7 কোটি টাকার প্রসাধনীর বিক্রি হয়েছিল। এখন টাঙ্গাইল। পঞ্চগড়ে জেলা পরিষদ মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে চলছে ভাড়া বাণিজ্য। নিয়মনীতির তোয়াক্কা না করে অনেকেই দখলে রেখেছেন একাধিক দোকান, যেখানে 2 দশক ধরে দোকান প্রতি ভাড়া রয়েছে সর্বোচ্চ 855 টাকা। অথচ লিজ নেওয়া মালিকরা দোকান থেকে প্রতি মাসে 22,000 টাকা পর্যন্ত ভাড়া তুলছেন। এতে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে জেলা পরিষদ। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2004 সালে পঞ্চগড় জেলা শহরে নির্মাণ করা হয় জেলা পরিষদ মার্কেট। মার্কেটের মোট দোকান ছিল 75টি। তখন স্থানীয় প্রভাবশালীরা দোকানগুলো লিজ দিয়ে অন্য ব্যক্তিদের ভাড়া দিয়েছেন। দোকানের অবস্থান অনুযায়ী জেলা পরিষদের নির্ধারিত ভাড়া মাত্র 684 টাকা থেকে সর্বোচ্চ 855 টাকা। কিন্তু লিজ নেয়া দোকান মালিকরা 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত জামানত নিয়েছেন। এমনকি প্রতি মাসে ভাড়া আদায় করছেন সর্বোচ্চ 22,000 টাকা পর্যন্ত। নিয়ম বহির্ভূতভাবে হাত বদল করে ভাড়া বাণিজ্য চলছে 21 বছর ধরে। শুরু থেকেই স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে ভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ ভাড়া নেওয়া দোকানদারদের অনেকেই জানেন না দোকানের মূল ভাড়া কত। আমরা তো সরকারি ভাড়া জানি না, আমরা যে মালিকের কাছ থেকে ভাড়া নিচ্ছি আমরা ওই মালিককে ভাড়া দিই। 2 বছরের জন্য ডিট করে নিচ্ছি এটা। মাসিক প্রতি মাসের 5 তারিখে আমাদের এটা দিতে হয়, ভাড়াটা 6,000 টাকা গুনে দিতে হয়। আমার দোকানে জামানত দেওয়া আছে 5 লক্ষ টাকা। আপনার দোকানের ভাড়া বর্তমানে আমি 22,000 টাকা দিই। এমন অনিয়মের ফলে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভের। যারা বর্তমানে দোকান ভাড়া নিয়েছেন তাদের অনুকূলেই নতুনভাবে দোকান লিজ দেওয়ার দাবি তাদের। সেই সাথে বাজারের অন্যান্য দোকানের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া মূল্যায়ন চান তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন দোকান মালিকরা। যে লিজ নিচ্ছে কেউ এখানে দোকান করে না, সবাই দোকান 1 হাত হইতে 2 হাত, 2 হাত থেকে 3 হাত এরকম হইতে হইতে এই ভাড়াগুলা হয়ে যাচ্ছে আপনার 8,000, 8,500, 10,000 এরকম ভাড়া পাচ্ছে। অগ্রিম ভাড়া লেগে থেকে জামানত বেশি লেগে থেকে প্রত্যেকটা মানুষের একটা মুনাফা এক দোকান কাছে 15 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ নিচে কারো কাছে লেনি। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কিন্তু 2005 সাল থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই দরপত্র আহ্বান করা হয় এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এই দোকানগুলো বিভিন্ন জন বরাদ্দ গ্রহণ করে থাকেন। সম্প্রতি জেলা পরিষদের প্রশাসকের কঠোর পদক্ষেপে প্রায় 18 লাখ টাকার বকেয়া ভাড়া উঠে আসে। দোকানের নতুন ভাড়া ঠিক করতে গঠন করা হয়েছে কমিটি। জেলা পরিষদের দোকান থেকে দ্রুত ভালো আয়ের আশা তাদের। আমরা যাদেরকে লিজ দিয়েছি তারাই প্রকৃতপক্ষে লিজে আছেন কিনা বা এখানে মধ্যস্বত্বভোগী আছেন কিনা, আমাদের এই কমিটি 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে প্রতিবেদন দেবে। এই প্রতিবেদন পেলে পরে প্রতিবেদন আলোকে আমরা নতুন করে ভাড়া নির্ধারণ করি
আমরা প্রকৃত অর্থে যারা এখানে বন্ধকলে আছেন বা এখানে পরিচালনা করছেন তাদেরকে আমরা লিজ দেওয়ার ব্যবস্থা করব। গত 2 দশকে অব্যবস্থাপনা আর দায়িত্বহীনতায় জেলা পরিষদ মার্কেট থেকে অন্তত 20 কোটি টাকার আয় বঞ্চিত হয়েছে জেলা পরিষদ। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। রমজান উপলক্ষে বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। সপ্তাহের বাজার দর জানাতে চুয়াডাঙ্গার পাইকারি সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক সবজির সরবরাহ কেমন দেখছেন, আর বেশ কিছু সবজির দাম বাড়তি, এই বাড়তি দামের বিষয়ে বিক্রেতারা কি বলছেন? রওশন, আসলে একটা বিষয় জানিয়ে রাখি যে রমজানের শুরুর পর থেকে কিন্তু চুয়াডাঙ্গার যে পাইকারি বা খুচরার সবজির বাজার আছে এখানে কিন্তু সব ধরনের সবজির সরবরাহ আসলে বেশি থাকলেও আসলে দামের যেই রসারসি এখানে কিন্তু বেশ কিছু সবজির দাম রমজানের শুরু থেকেই আসলে বাড়তি। আমার ঠিক পেছনেই যেই দোকানটি রয়েছে এখানে, এই দোকানটি হচ্ছে পাইকারি সবজির দোকান। এই পাইকারি সবজির দোকানে ধনেপাতা কেজি বিক্রি হচ্ছে কিন্তু মাত্র 18 থেকে 20 টাকা কেজি। কিন্তু এই দোকানের ঠিক পরের দোকানে কিন্তু খুচরা দোকান, সেখানে কিন্তু ধনেপাতা কেজি বিক্রি হচ্ছে প্রায় 42 থেকে 45 টাকা কেজি দরে। তো সব কিছু মিলায়ে এখানে শুধু ধনেপাতা নয়, আমি যদি বেগুনের কেজি বলি, আজকের বেগুনের খুচরা বাজার কেজি হচ্ছে 40 টাকা। এছাড়া অন্যান্য যে শশা, সেই শশার কেজিও কিন্তু আজকে খুচরা বাজারে 40 টাকা। কিন্তু পাইকারি বাজারে দেখেছি যে এই বেগুন বা সবজি কেজি প্রতি কিন্তু প্রায় 15 থেকে 20 টাকা কিন্তু আসলে কম। তো এই একই বাজারে কিন্তু পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি হয়। কিন্তু ক্রেতারা বলছে যে এই রমজানের শুরু থেকেই কিন্তু আসলে সবজির সরবরাহ চুয়াডাঙ্গাতে থাকলেও বাজারে এসে তারা কিন্তু আসলে সবজির দাম অনেকটাই আসলে বেশি পাচ্ছে। কিন্তু বিক্রেতারা বলছে যে সরবরাহ কিন্তু কম। একটা বিষয় জানিয়ে রাখি রওশন, যে চুয়াডাঙ্গায় কিন্তু সবজি যে পরিমাণে উৎপাদন হয় সেই সবজি চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে কিন্তু রাজধানী ঢাকাসহ বেশ কিছু বাইরের জেলাতে আসলে সরবরাহ করা হয়। কিন্তু বাস্তব চিত্র যেটি, যে মাঠ থেকে কৃষক যখন বাজারে সবজি বিক্রি করতে আসে তখন কিন্তু তারা প্রথম পর্যায়ে পাইকারি বাজারে আসে এবং পাইকারি বাজারে থেকে খুচরা পর্যায়ে, তারপরে একদম সাধারণ যারা ক্রেতা আছে তাদের কাছে আসলে খুচরা যারা বিক্রেতা আছে তারা এই সবজিগুলো বিক্রি করছে। তখন কিন্তু আসলে খুচরা থেকে প্রতি সবজি প্রতি কেজি প্রতি কিন্তু আসলে 5 থেকে 10, কিছু কিছু অনেক সবজি কিন্তু 15 টাকাও আসলে বেশি বিক্রি করছে। সবকিছু মিলিয়ে সবজির সরবরাহ বেশি থাকলেও দাম কিন্তু অনেকাংশে বেশি। রওশন, সবজির বাজার পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। মেহেরপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে গমের আবাদ হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় গম আবাদের দিকেই ঝুঁকছেন কৃষকরা। হুইট ব্লাস্ট রোগ প্রতিরোধে চাষ করেছেন বাড়ি 32 এবং বাড়ি 33 জাতের গম। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। মেহেরপুরের মাঠে মাঠে দোল খাচ্ছে গমের সোনালি শীষ। অনুকূল আবহাওয়ায় এবছর ফলনও হয়েছে ভালো। তবে কৃষকের মনে ভর করেছে গমের ব্লাস্ট রোগ আতঙ্ক। কারণ টানা 5 বছর গমের এই রোগে লোকসান গুনতে হয়েছে। তাই হুইট ব্লাস্ট রোগ প্রতিরোধী বাড়ি 30 ও বাড়ি 33 জাতের গম আবাদ করেছেন তারা, যা ঘিরে স্বপ্ন দেখছে কৃষক। বিঘাপতি 15 মনের বেশি উৎপাদনের আশা। বৃষ্টি হলে গমের ক্ষতি, আর বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের ভালো। বিঘাপতি আপনার 20 মন ফলন হয়, আর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে দেখায় যে 10 মন 5 মনও হয়। ঠিক আছে, তো বর্তমান যে অবস্থা দেখছি বা মাঠের এখন খুবই ভালো। বাড়ি 32-33 গম আমরা আবাদ করছি, গমটা ভালোই আছে। এখন আমরা খুব টেনশনে থাকি এই রোগটার জন্য, বুঝছেন। এই রোগটা যদি থেকে আমরা মুক্ত পাই তাহলে আমরা ভালো থাকবো। এবছরে গমের পরিস্থিতিটা ভালোই আছে, তারপর আল্লাহ আগামী যদি না দেয় ভালোই ফলন হওয়ার কথা আছে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে গম আবাদের লক্ষ্যমাত্রা 13,030 হেক্টর হলেও আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 35 হেক্টর বেশি জমিতে। প্রিকশন হিসাবে আমরা এই পরামর্শটা দিয়ে যাচ্ছি, যদি এরকম যদি মনে হয় তারা যেন বেবিস্টিনাসে বা এই ধরনের যে ফাঙ্গিসাইডগুলো আছে তার জন্য যে কোনো একটা প্রিকশন হিসাবে অগ্রিম একটা স্প্রে করে, তাহলে এই রোগটা হবে না
এবং তারা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবেন বলে আমি মনে করি। হেক্টর প্রতি ৬.21 টন হিসেবে চলতি মৌসুমে জেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১,১৭৩ টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০০,১৯,০০,০০০ টাকা। এখন মেহেরপুর। ভূমি অফিসের জটিলতায় হিলিতে কমেছে জমির বেচাকেনা। এতে চরম বিপাকে পড়েছেন জমির মালিক এবং দলিল লেখকরা। তবে ভূমি অফিসের জটিলতাকে অস্বীকার করে কাজ সঠিক নিয়মেই নাকি চলছে বলে দাবি উপজেলা ভূমি অফিসার। সহকর্মী সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায় জমির নামজারি, খাজনা ও খারিজে বেড়েছে ভোগান্তি। দীর্ঘদিন ধরে উপজেলার সব কয়টি ভূমি অফিসে ধর্ণা দিয়েও সমস্যার সমাধান না পাওয়ায় জমি বিক্রি করতে পারছেন না ভুক্তভোগীরা। প্রয়োজন সত্ত্বেও জমি বিক্রি করতে না পারায় বিপাকে পড়তে হচ্ছে অনেক পরিবারকে। খাজনা দিতে গেলে মানে এক খতিয়ানে যতগুলো জমি আছে সবগুলা খাজনা কাটে নিচ্ছে। চেক পাচ্ছি না, খাজনা দিতে পারতেছি না, খাজনা দিতে আংটি নিচ্ছে না, গোড়ারায় নিচ্ছে। 4 থেকে 5 মাস অফিস আদালত ঘুরতে ঘুরতে হয়রানির শিকার। ইউনিয়ন মহোদয় সমস্ত দপ্তরগুলো দেখে, আমাদের স্টিল মহোদয় না থাকার কারণে আমাদের এই ভোগান্তিটা। ভূমি অফিসের জটিলতার কারণে জমির মালিকেরা খাজনা খারিজের ভোগান্তিতে পড়ায় কমেছে দলিল সম্পাদনের সংখ্যাও, যার প্রভাবে কমেছে রাজস্ব আয়। উপজেলার দলিল লেখকদের আয়ও পড়েছে ভাটা। অনেকেই দিন শেষে ঘরে ফিরছেন শূন্য হাতে। সার্ভারের ত্রুটির কারণে এবং আমাদের এখানে এসিল্যান্ড না থাকার কারণে খাজনা খারিজ এবং অসুবিধা হয়, আমাদের দলিলপত্র কম হচ্ছে। সপ্তাহে 10টা 8টা দলিল করি, এই 10,000 15,000 এরকম কামাই করতে হয়। এখন এই অবস্থায় 2টা দলিল করা খুব কষ্টকর হয়ে গেছে। মাসে আমাদের 60 থেকে 70টা দলিল এখন হচ্ছে, আমাদের দেওয়ালে পিঠে হয়ে গেছে। হাকিমপুরে 2022 সাল থেকে 2024 সালে তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে আমরা দেখতে পাই আমাদের দলিলের সংখ্যা অনেকটা কমে গেছে। দলিলের সংখ্যা যদি বৃদ্ধি পায়, আমাদের রাজস্ব অনেক বেশি বৃদ্ধি পাবে। তবে নামজারি ও খাজনা জটিলতার বিষয়টিকে অস্বীকার করে স্বাভাবিক নিয়মে কাজ চলছে বলে জানান স্থানীয় ভূমি কর্মকর্তা। খারিজের আসলে সার্ভার নিয়ে একটা সমস্যা ছিল, ইতোমধ্যেই এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে গিয়েছে। তো খারিজের যে আবেদনগুলো পড়ে সেগুলো বিধি মোতাবেক নিষ্পত্তি করা হচ্ছে। হাকিমপুর উপজেলায় 2023 সালে 2018টি দলিল হলেও 2024 সালে তা কমে দাঁড়িয়েছে 1100টিতে। এখন হিলি। এবার দেশের বাইরের খবর। আগামী 2রা এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প অভিযোগ করেন গেল কয়েক দশক ধরে ওয়াশিংটনের ওপর অন্যায্যভাবে শুল্ক চাপিয়ে দিচ্ছে নয়াদিল্লি। দ্য ইকোনমিক টাইম বলছে, ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হলে বছরে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ 700 কোটি রুপি ছাড়াতে পারে। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাণিজ্য যুদ্ধ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্গেট ছিল চীন, মেক্সিকো ও কানাডা। ধারণা করা হচ্ছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড় পাবে না ট্রাম্পের শুল্ক নীতির প্রকোপ থেকে। এমন পরিস্থিতিতেই গেল মাসে যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের পাশাপাশি শুল্ক কমানোর আলোচনা ত্বরান্বিত করা। যদিও ট্রাম্পের মন গলাতে পারেননি মোদি। এবার কংগ্রেসে দেয়া ভাষণে ভারতীয় পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর ভারত 100%-এরও বেশি শুল্ক চাপিয়ে দিচ্ছে। ট্রাম্প আরও বলেন, শুধু ভারত নয়, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো ও কানাডার মতো এমন অনেক দেশ আছে যারা যুক্তরাষ্ট্রের ওপর অন্যায্য শুল্ক আরোপ করে আসছে। এবার তাদের ওপর পাল্টা শুল্ক আরোপ করে রীতিমতো বাণিজ্য যুদ্ধে নামতে যাচ্ছেন নয়া প্রেসিডেন্ট। India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice what we charge them. And South Korea's average tariff is 4 times higher. Think of that, 4 times higher. ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, কংগ্রেসের ভাষণ থেকে এটি স্পষ্ট, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর একটি দেশ যে পরিমাণ শুল্ক আরোপ করবে, ওই দেশ থেকে একই পরিমাণ শুল্ক আদায় করে ছাড়বেন ট্রাম্প। এবং এ তালিকার শুরুতেই আছে ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। If you don't make your product in America, however, under the Trump administration, you will pay a tariff
and in some cases, a rather large one. Other countries have used tariffs against us for decades, and now it's our turn to start using them. বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির কারণে সবচেয়ে বেশি বিপদে পড়বে ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো উন্নয়নশীল দেশ। বিশেষ করে খাদ্যপণ্য, টেক্সটাইল ও ওষুধ খাতে বেশি লোকসান গুনতে হবে নয়াদিল্লিকে। ট্রাম্পের শুল্ক নীতির কারণে এশিয়া প্যাসিফিক অঞ্চলে স্থানীয় মুদ্রার মান নেমে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল করার জন্য নতুন মুদ্রানীতি প্রণয়নের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমন ইঙ্গিতও দিচ্ছে কোনো কোনো গণমাধ্যম। যদিও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বর্তমান প্রশাসন অর্থনীতির কাঠামো পুনর্গঠন করতে চায়, বাণিজ্য যুদ্ধের কোনো আলাপই এখানে প্রাসঙ্গিক নয়। This is not a trade war. We are going to reset trade policy on April 2nd. You've got China's got huge tariffs on us. We are going to bring jobs. You are never going to see the amount of production come back to America that Donald Trump's going to bring back to America. কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এত কিছু থাকতে হঠাৎ শুল্ক নিয়ে পড়লেন কেন ট্রাম্প? মার্কিন গণমাধ্যম বলছে, ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার মূল ভিত্তি এই শুল্ক নীতি। উৎপাদনমুখী বাণিজ্য, চাকরির নিশ্চয়তা, রাজস্ব বৃদ্ধি এবং অর্থনীতির ক্রমবর্ধমান উন্নতি, এই চারটি বিষয় জড়িয়ে আছে ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কাঠের তৈরি প্রাসাদ পুড়িয়ে ঐতিহ্যবাহী মাসলেনিৎসা উৎসব উদযাপন করলেন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কালুগা অঞ্চলের মানুষ। প্রতি বছরের মতো এবারও ছিল শুভ এবং অশুভ শক্তির প্রতীকী লড়াইয়ের আয়োজন। শীত শেষে বসন্তের শুরুর সময়টায় অশুভ শক্তি দমনের লক্ষ্যেই উৎসবটি পালন করে আসছেন অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। দাউ দাউ করে পড়ছে কাঠের তৈরি বিশাল এক প্রাসাদ, যা দেখার জন্য চারপাশে হাজার হাজার উৎসুক জনতার ভিড়, কণ্ঠে উল্লাসধ্বনি। অবাক করা এই দৃশ্যটি রাশিয়ার। দেশটির ঐতিহ্যবাহী মাসলেনিৎসা উৎসব উপলক্ষে বিশেষ এই আয়োজন থাকে প্রতি বছরই। মহা ধুমধামের সঙ্গে উৎসবটি এভাবেই উদযাপন করা হয় পশ্চিমাঞ্চলীয় কালুগা অঞ্চলে। পুরনো রীতি অনুসারে অশুভ শক্তিকে দমনে পোড়ানো হয় বিশাল আকারের কাঠের তৈরি টাওয়ার। এবার পোড়ানো টাওয়ারটি ছিল 26 মিটার উঁচু, যা তৈরি করতে সময় লেগেছিল প্রায় 3 মাস। Волшебно, хочется, чтобы на самом деле это продолжалось минимум дня 3. Очень красиво. Я успела заснять, как оно падает. Я очень рада. রাশিয়ায় শীত শেষে বসন্তের সূচনার সময়টায় মাসলেনিৎসা উৎসব উপলক্ষে কাঠের দুর্গ পোড়ানো ছাড়াও থাকে নানা আয়োজন। প্রতি বছর ভিন্ন থিম উপস্থাপনের মাধ্যমে রাঙিয়ে তোলা হয় উৎসব প্রাঙ্গণ। এছাড়াও শুভ ও অশুভ শক্তির প্রতীকী লড়াইয়ের আয়োজনও থাকে প্রতিবারই, যেখানে শেষ পর্যন্ত জয় হয় শুভ শক্তির। Это богиня Мара, Марена, и в славянской мифологии это богиня смерти, богиня перехода. И именно Мару жгли изначально, то есть это богиня зимы. অর্থোডক্স খ্রিস্টানদের ঐতিহ্যবাহী উৎসব মাসলেনিৎসা প্যানকেক সপ্তাহ বা বাটার সপ্তাহ নামেও পরিচিত। শীত সমাপ্তির প্রতীকী এই ঐতিহ্যবাহী উৎসবটি রাশিয়া ছাড়াও বেলারুশ এবং ইউক্রেনেও পালিত হয়। সপ্তাহব্যাপী থাকে ভোজের আয়োজন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল, তবে তার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার বেশিরভাগ মালিকই প্রভাবশালী, শৃঙ্খলা ফেরাতে নীতিমালা করছে সরকার। দলীয় কোন্দলের জেরে রাজধানীর বসুন্ধরায় এনসিপির কর্মী এবং বিক্ষুব্ধদের হাতাহাতি, ছাত্রদলকে অভিযুক্ত করে সার্জিসের ফেসবুক পোস্ট। সিলেট বিমানবন্দরে কার্গো টার্মিনাল উদ্বোধন শিগগিরই, প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা। ঈদ বাজারে জমে উঠেছে দর্জি এবং থান কাপড়ের দোকান। মেহেদি সহ নানা প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। Scoop, what a shot that is. One bounce away, wasn't far from going for 6. এবং ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা মুশফিকের, 9টি সেঞ্চুরি এবং 49টি অর্ধশত রানের ইনিংস মিস্টার ডিপেন্ডেবলের। এই ছিল এখন সকালের আয়োজনে।
এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।